15 লক্ষ মেট্রিক টন আসলে 1/5 মতো হচ্ছে আমাদের টোটাল জ্বালানি তেলের চাহিদার। সর্বস্তরের জনগণকে আশ্বস্ত করছি, অকটেন এবং পেট্রোলের যে মজুদ আছে তাতে আমাদের ইনশাল্লাহ আগামী 2 মাসেও কোনো অসুবিধা হবে না। সারা দেশে আমাদের গত 3 মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আমরা যে উদ্ধার কার্যক্রম পরিচালনা করি, সেখানে টোটাল অভিযানের সংখ্যা ছিল ৯,১১৬, মামলার সংখ্যা হয়েছে ৩,৫১০। ৯,১১৬ ছিল অভিযানের সংখ্যা। আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। মামলার সংখ্যা ৩,৫১০। সর্বমোট অর্থদণ্ড হয়েছে ১,৫৬,৯০০০ টাকা এবং কারাদণ্ড হয়েছে ৪৫ জনের। আর এ যাবৎ ডিজেল উদ্ধারের পরিমাণ হচ্ছে ৩,৬৬,০০০ লিটার। অকটেন উদ্ধার হয়েছে ৩৯,৭৭৬ লিটার, পেট্রোল ৮৭,৯৫৯ লিটার, ফার্নেস অয়েল যেটা এই গত পরশু দিনে আমাদের চিরংয়ে থেকে ৪৮,৫০০ লিটার ফার্নেস অয়েল উদ্ধার হয়েছে। সব মিলে ৫,৪২,২৩৬ লিটার অবৈধ মজুদকৃত জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। ৩ মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত। ৯,১১৬ হচ্ছে টোটাল আমরা অভিযান পরিচালনা করেছি। ৫,৪২,২৩৬ লিটার সব মিলিয়ে। জি, আচ্ছা, এবার আমরা আমাদের আজকে দিনের মজুদ পরিস্থিতিটা নিয়ে আমি একটু আপনাদেরকে অবহিত করতে চাই। সেটা হচ্ছে আজকে দিনে টোটাল আমার ডিজেলের মজুদ আছে ১,০১,৩৮৫ মেট্রিক টন। অকটেন আছে ৩১,৮২১ মেট্রিক টন, যেটা ৩১,৮২১ মেট্রিক টন, যেটা এর লাস্ট আপনাদের সাথে যখন আমি ব্রিফ করি তখন ছিল মাত্র ১০,০০০। ঠিক আছে। পেট্রোল আছে ১৮,২১১ মেট্রিক টন, ২১১ মেট্রিক টন। ফার্নেস অয়েল আছে ৭৭,৫৪৬ মেট্রিক টন। ফার্নেস অয়েল ৭৭,৫৪৬ মেট্রিক টন। আচ্ছা, ডিজেল ১,০১,৩৮৫ মেট্রিক টন। অকটেন ৩১,৮২১ মেট্রিক টন। পেট্রোল ১৮,২১১ মেট্রিক টন। ফার্নেস অয়েল ৭৭,৫৪৬ মেট্রিক টন। জেট ফুয়েল আছে ১৮,২২৩ মেট্রিক টন। ১৮,২২৩ মেট্রিক টন জেট ফুয়েল। আচ্ছা, এটা আমার দিক থেকে আপনাদেরকে অবহিত করা। আমি আজকে একটা বিষয়ে আপনাদেরকে একটা প্রেস রিলিজ এখানে আমি এটা শেষ করার পরে আপনাদের হাতে দিয়ে দেব। আগে আপনাদের প্রশ্নগুলো একটু শুনি, যদি কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, আমি আগেই আপনাদেরকে বলেছি অকটেন এবং পেট্রোলের যে মজুদ আছে তাতে আমাদের ইনশাল্লাহ আমি তখন বলেছি যে আগামী 2 মাসেও কোনো অসুবিধা হবে না। একই কথা এখনও আপনাদেরকে বলছি যে পর্যাপ্ত মজুদ আছে আমার কাছে। ওনার প্রশ্নটা শেষ করে নেই। আচ্ছা, হ্যাঁ জি, করবো ইনশাল্লাহ। আর ডিজেল যেটা, ডিজেল আজকে দিনে আমি খুবই কমফোর্টেবল। হ্যাঁ, আমাদের এপ্রিল মাস তো বটেই, ইনশাল্লাহ মে মাসেও কোনো সমস্যা নেই। এটা আগে কিন্তু বলিনি, আগে এপ্রিল মাস পর্যন্তই বলেছি। ফলে আমি খুব কনফিডেন্টলি বলছি যে যুদ্ধ পরিস্থিতির গতি প্রকৃতি তো পরিবর্তন হচ্ছে, তো আমরা আমাদের যে প্রচেষ্টা অব্যাহত রেখেছি তাতে আমরা বিভিন্ন উৎস থেকে এটুকু মোটামুটি নিশ্চিত করেছি। ফলে আপনাদেরকে আশ্বস্ত করতে পারছি, আপনাদের মাধ্যমে সর্বস্তরের জনগণকে আশ্বস্ত করছি যে আমাদের ইনশাল্লাহ আগামী 2 মাসে কোনো জ্বালানি সংকট নেই। আপনার পরিচয়টা একটু বলেন। চ্যানেল 24-এর। আচ্ছা, কালকে বোধহয় খুব সম্ভবত আমি 40 জনকে এটার উত্তর দিয়েছি। আমি যতজন ফোন করেছি রিসিভ করেছি এবং আমি বলার চেষ্টা করেছি। আজকে এই বিষয়ে আপনাদেরকে আমি কিছুক্ষণের মধ্যে একটা প্রেস রিলিজ দিয়ে দেবো। বলছি মুখেও বলছি।
তো প্রেস রিলিজটা পড়লে হয়তো জিনিসটা আপনারা আরও বিস্তারিতভাবে অবহিত হবেন। প্রথম কথা হচ্ছে ইস্টার্ন রিফাইনারি আমাদের একমাত্র পরিশোধনাগার জ্বালানি তেলের, যেখানে আমরা বছরে প্রায় 15 লক্ষ মেট্রিক টনের মতো ক্রুড অয়েল এনে এখানে আমরা পরিশোধন করি। কেমন? এখন এই 15 লক্ষ মেট্রিক টন আসলে 1/5 মতো হচ্ছে আমাদের টোটাল জ্বালানি তেলের চাহিদার। তো বেসিক্যালি আমি প্রথম দিন থেকে আমি বলছি যে আমরা হচ্ছি রিফাইন্ড অয়েল আমদানি করি, যেহেতু আমাদের একটাই মাত্র রিফাইনারি। আপনারা জানেন যে হরমুজ প্রণালী বন্ধ থাকায় ক্রুড অয়েলের একমাত্র সোর্স যেটা হরমুজ দিয়ে আসে সৌদি আরব এবং আরব আমিরাত, সৌদি আরামকো এবং আরব আমিরাত থেকে এএলসি আরাবিয়ান লাইট ক্রুড সেটা আমরা আনি, এনে আমাদের রিফাইনারিতে আমরা সেটা পরিশোধন করি। কিন্তু যুদ্ধ 28শে ফেব্রুয়ারি শুরু হওয়ার পরে মার্চ মাসে আমাদের যে শিডিউলটা ছিল সেটা আমরা আনতে পারিনি, আর এপ্রিল মাসেও একই অবস্থা চলছে। কিন্তু আমাদের কাছে ফরচুনেটলি আমাদের মোটামুটি আগের যে মজুদ ছিল সেটা দিয়ে আমরা ইয়ারএলটাকে কন্টিনিউ করে যাচ্ছিলাম। আমরা ইয়ারএলের 4টা ইউনিট আছে, ওই 4টা ইউনিটের মধ্যে আপনারা জানবেন যে এক একটা উৎপাদন করে। আমরা 2টা ইউনিট পূর্ণোদ্যমে এখনও আমাদের চালু আছে। আমরা খুব সীমিত পর্যায়ে হলেও পরবর্তী যে চালানটা আমরা পাবো, যে পার্সেলটা আমরা পাবো, আশা করছি 20 তারিখ নাগাদ আমাদের ক্রুড অয়েলের একটা জাহাজ সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে স্টার্ট করে লোহিত সাগর হয়ে ভিন্ন চ্যানেলে আমাদের এপ্রিলের লাস্ট উইকে কিংবা মে মাসের 1-2 তারিখের মধ্যে এসে পৌঁছাবে। তো সে পর্যন্ত আমরা সীমিত পরিসরে আমাদের ইয়ারএলটাকে চালু রাখব। কিন্তু এটা আপনাদের মাধ্যমে একটু জনগণকে আশ্বস্ত করতে চাই যে ইয়ারএলের বিষয়টা আমাদের জ্বালানি তেলের সরবরাহ চ্যানেলে খুব প্রভাব বিস্তার করে না, কারণ আমরা পর্যাপ্ত পরিমাণ রিফাইন্ড অয়েল আমাদের হাতে আছে। ইয়ারএলের কাজ তো রিফাইন করা, ফলে রিফাইন্ড অয়েল যখন আমার হাতে আছে, ফলে ইয়ারএলের বিষয়টা আমার সরবরাহ চ্যানেলে কোনো প্রভাব ফেলবে না। বাট আপনাদের তবু ক্লিয়ার করার জন্য আমি একটা প্রেস রিলিজ দিয়ে পুরো বিষয়টাকে আপনাদের যাতে মানে ক্লিয়ার হয় সেজন্য আমি দিয়ে দেবো একটু পরে। থ্যাংক ইউ। আমি বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছি, প্লিজ। আমার প্রশ্নটা পেট্রোল অক্টেন তো আমাদের দেশে, ডিজেলের ক্ষেত্রে মানে আগামী মাসে দাম বাড়ানোর যে কথা বলছিল, এখন কোনো যুদ্ধ একবার দেখা যাচ্ছে বন্ধ হচ্ছে, আবার মনে হচ্ছে যে না, সেই ক্ষেত্রে প্রস্তুতি বলছেন যথেষ্ট আছে। এই প্রস্তুতিটা আসলে একটু পরিষ্কার করেন। আচ্ছা, এটা পরিষ্কার করছি। দাম কি বাড়ানোর কোনো প্ল্যান আপনাদের আছে? আচ্ছা, আমি পরিষ্কার করছি সেটা হচ্ছে যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি বিকল্প সকল উৎসকে অ্যাক্টিভ করতে। তো সেটার সুফল হিসেবে মানে আজকে আমি খুব মানে দৃঢ়তার সাথে বলতে পারছি যে আমাদের হাতে পর্যাপ্ত মজুদ আছে, ইভেন ডিজেলও। তো হয়তো আশা করা যায় যুদ্ধ আগামী সপ্তাহ নাগাদ নতুন মোড় নিলেও নিতে পারে, সেক্ষেত্রে তো ভিন্ন বক্তব্য নিয়ে আপনাদের সামনে আসবো। কিন্তু এই মুহূর্তে আমি বলছি যে পর্যাপ্ত মজুদ আছে। আর আপনি যেটা বললেন দাম বৃদ্ধির কথাটা, এটা আসলে আমরা বরাবরই আমাদের প্রতি মাসে আমরা দাম সমন্বয় করি। এপ্রিল মাসের দামটা আমরা সমন্বয় অলরেডি করেছি, ফলে পরবর্তীতে দাম সমন্বয়ের কোনো বিষয় আসলে সেটা নিশ্চয়ই কর্তৃপক্ষ যখন বিবেচনা করবে আদৌ প্রয়োজন হবে কিনা, হলে সেটা আপনাদের মাধ্যমেই সবাইকে জানিয়ে দেওয়া হবে, এটুকুই আমি বলতে পারি। আপনি একটা মিনিট, আপনি একটা প্রশ্ন করেছিলেন। পেট্রোল পাম্পগুলোতে তেল সংগ্রহের জন্য যেই ভোগান্তিটা হচ্ছে গত 1.5 মাস ধরে, জি, তো সেই ভোগান্তির কোনো কিন্তু আসলে কমার কোনো লক্ষণ নেই, এটা আপনিও জানেন, আমরাও জানি, সবাই জানে। সেইটা কিভাবে কমাবে না? আচ্ছা, একটা সত্যকে তো আমি মানে আপনারাও দেখছেন আমিও দেখছি, এটা তো আমি করতে পারবো না। তবে আপনাদেরকে একটু আশ্বস্ত করি, সেটা হচ্ছে আমি প্রতিদিন সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত 64 জেলার জেলা প্রশাসক, আমাদের সকল এমডি,
সব কোম্পানির এমডিদের সাথে আমি মিটিং করি, সেখানে বিপিসির ডিরেক্টররাও থাকেন, সবাই থাকেন। আমরা ইনস্ট্যান্টলি যেখানে যে সমস্যা পাই সেটা আমরা সমাধান করার চেষ্টা করি। কিন্তু আনন্দের বিষয় হচ্ছে এটা যে জেলা লেভেলে এই প্রবলেমটা এতটা অ্যাকিউট না, যেটা আপনারা ঢাকা শহরে যে লাইনটা দেখেন। তো ঢাকা শহরে যেটা হয়েছে আমি শুরু থেকেই বলছি যে আমরা বোধহয় বোঝাতে পারছি না যে প্যানিক বাইংয়ের প্রয়োজন নাই, মজুদের প্রয়োজন নাই। এখন আদারওয়াইজ 28শে ফেব্রুয়ারির আগে যে গাড়ি ছিল এখনও একই গাড়ি আছে। 28শে ফেব্রুয়ারির আগে আমি যা সরবরাহ করতাম এখনও তাই করছি। ফলে মানে এই প্যানিক বাইংটা কেন হচ্ছে এ বিষয়ে আসলে আমার মনে হয় এটি গবেষণার বিষয়। আমার একটা প্রশ্ন ছিল, আমরা দেখছি যে ঢাকা শহরের যে মুসলিম কয়েকটা পাম্পেই এই লাইটটা, আর একজন মানুষ 1 লিটার তেলের 10 টাকা ব্যবসা করার জন্য সারা রাত জেগে থেকে কেউ তেল নেয় না, যেটা বলছেন যে প্যানিক ব্যাংকের যে কথা বারবার চাপ। আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা পাম্পে কেন আপনারা তেলটা দিচ্ছেন না, যে 1-2টা মুসলিমের পাম্পে তেল বেরিয়ে যাচ্ছে, এখানে বিটটা হচ্ছে। আপনার কাছে যদি একটা মিনিট আমি ওনার উত্তরটা দিয়ে দিই তাহলে উনি ইয়ে হবে, আমি আপনার কথা শুনবো। আপনি যেটা বলেন আপনার কাছে যদি সুনির্দিষ্ট কোনো এরকম তালিকা থাকে যে অমুক পাম্পে তেল দেওয়া হয়নি, তাহলে এটা আমাকে একটু দেন। না তাহলে তো অন্য কোনো পাম্পে লাইন নেই। আমি একটু বলি, যেমন ধরুন ট্রাস্টের গতকালকে চিত্রটাই আপনাকে বলি। এখানে তো লাইন অনেক লম্বা। আমরা 28শে ফেব্রুয়ারির আগে আমরা দেখেছি যে ওনাদের 50 থেকে 54,000 লিটার অকটেন লাগে, মূলত অকটেনের জন্য এই লাইনটা। আমরা গতকাল ওনাদেরকে খুব সম্ভবত 80,000 প্লাস লিটার সরবরাহ করেছি। এম আই ক্লিয়ার টু ইউ? তো এখন বাকিটা আপনারা একটু বুঝে নেবেন যে এখন আসলে এটা প্যানিকটা আছে। তবে আমার ধারণা যে আপনাদের মাধ্যমে যে মেসেজটা আমরা বারবার দিচ্ছি এটা হয়তো জনগণ আস্তে আস্তে বুঝতে পারবে। একটা পাম্প কি দিয়েছে, আমি যেটা বলছি যে রাস্তার যানজট এড়ানোর জন্য সেম তেলটাই একাধিক পাম্পে কেন? আচ্ছা আমি আপনাকে বলি, আমাদের একটা মিনিট আমি উত্তরটা শেষ করি। আমরা কিভাবে কার্যক্রমটা পরিচালনা করছি আপনাদের মাধ্যমে বারবার বলছি যে গত বছর এই সময়ে আমরা যে তেল দিয়েছি তার চেয়ে 1 লিটার তেলও আমরা কাউকে কম দিচ্ছি না, ঠিক আছে? এটা এনশিওর করছি আমরা। এখন এর পরেও দেখা যাচ্ছে যে কোথাও কোথাও জটটা আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, আছে। কিন্তু সেটা আসলে আমি যেটা বললাম যে এটা প্যানিক থেকে হতে পারে, এটা মজুদের কারণে হতে পারে, এটা আপনারা জানেন, আপনারা অনেককেই প্রশ্ন করেন, আমার মনে হয় যে আপনারা এর উত্তর খুঁজে পাবেন। আপনি বলছেন যে আপনার কাছে যথেষ্ট পরিমাণ মজুদ রয়েছে সংকটের, কিন্তু তারপরে যে চিত্র বলছে সেটি আসলে আপনাদের সাথে মেনে নেয়। সেক্ষেত্রে পেট্রোল পাম্পগুলোর যে চাহিদা, স্বাভাবিক সময় তাদের যে চাহিদা, সেই অনুযায়ী কবে নাগাদ আপনারা তেল সরবরাহ করতে পারবেন? আচ্ছা, চাহিদাটা আমি আপনাদেরকে বলেছি যে চাহিদাটা মেজার করা যাচ্ছে না, চাহিদা অপরিসীম। আগে যে চাহিদা ছিল সে অনুযায়ী আমরা দিচ্ছি, আপনি তথ্য উপাত্ত সহ আমি আপনাকে বলতে পারবো যে সে অনুযায়ী দিচ্ছি। এখন যেটা সমস্যা সেটা হচ্ছে যে ওই মানুষ তো মনে করছে যে আগামীকাল যুদ্ধে কি হবে, এই ধারণা থেকে আমি আগেও একদিন আপনাদেরকে বলেছি যে যুদ্ধটা আগে আমরা বিবিসি বা ভয়েস অফ আমেরিকায় শুনতাম, আর এখন আমি এটা লাইভ দেখছি। এতে একটা সাইকোলজিক্যাল প্রেশার মানুষের উপর পড়ছে, এটা হতে পারে এরকম। কিন্তু আমরা আমাদের সরবরাহ কোনোভাবেই কমাচ্ছি না, এবং সরবরাহ যা আমরা আজকে সকালেও আমি এমডিদেরকে বলেছি যে গতবারের চেয়ে যাতে কোনো পেট্রোল পাম্পে 1 লিটার তেলও কম না হয়। দুটো ক্ষেত্রে আমরা এনশিওর করার চেষ্টা করছি, একজন কৃষকও যাতে বলতে না পারে যে তিনি ডিজেল পাচ্ছেন না। যেখানে যা বলছে সাথে সাথে আমরা সেটা এনশিওর করছি। ইভেন আপনাদের মাধ্যমে আপনাদের যদি কোনো এরকম ইয়ে থাকে যে ওখানে পাচ্ছে না, আমাকে যদি জানান সেটা আমরা এনশিওর করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে আপনি বলছেন সরবরাহ ঠিক আছে, আপনার পরিসংখ্যানটা ঠিক আছে, আমার দেশের জনগণ আপনি কোন মেকানিজমে আমাকে তেল দিলে আমি ভোগান্তি ছাড়া তেল পাবো সেটা তো এনশিওর করার দায়িত্ব সরকারের। কে মজুত করছে সেটা আপনারা ধরতে না পেরে আমি সাধারণ মানুষ, আমি 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে নিচ্ছি। ভোগান্তি মানে আপনারা যেটা বলছেন মানে এখন করার কিছু নাই, তাহলে আপনাদের ভোগান্তি বন্ধের জন্য কোনো মেকানিজম নেই আপনাদের? আমরা মেকানিজম তো আপনি দেখতে পাচ্ছেন, আমি শুরুতেই বলেছি 5 লক্ষ লিটার তেল ইতিমধ্যে উদ্ধার হয়েছে। ফলে আমরা কিন্তু দুই দিকেই কাজ করছি, মজুদের টেন্ডেন্সিটা কমিয়ে আনার চেষ্টা করছি, পাশাপাশি সরবরাহ চ্যানেলটাও ঠিক রাখার চেষ্টা করছি। ফলে সরকার কিন্তু পূর্ণ আন্তরিকতা নিয়ে কাজ করছে, এবং
যেহেতু যুদ্ধ পরিস্থিতি অব্যাহত আছে, প্যানিকটা তো আপনাদের বিবেচনায় নিতেই হবে। আমি মনে করি সেটা সবাই বিবেচনায় নেবেন। বলে সেটা হচ্ছে যে শ্রীলঙ্কাতে ডিপো থেকে আপনার মানে ফিলিং স্টেশনে আসা পর্যন্ত হচ্ছে কি ওটা ডিজিটালি মনিটর করা হয় যে এর মাঝখান থেকে কোথাও লিকেজ হলো কিনা বা কোথাও মজুত করার সুযোগ হলো কিনা। কিন্তু এই ক্ষেত্রে বাংলাদেশে মানে শুধু আমরা ভোক্তাকে বলছি যে সে পেনিক বাইং করছে, কিন্তু যে আমাকে দিচ্ছে ফিলিং স্টেশনগুলো সে এটা মজুত করছে কিনা আপনাদের অভিযানে গেলে কিন্তু তাদের কাছ থেকে উদ্ধার হচ্ছে। এটা আপনারা ডিজিটালি মনিটর করছেন কিনা, মানে এটা খুবই ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। এই অভিযোগটা আসলে অনেক দিনের, বাস্তব ঠিকই বলেছেন। কিন্তু যেটা হয়েছে যে আমরা এখন একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আরও অনেক সমস্যাগুলো উপলব্ধি করছি, এবং সে অনুযায়ী সরকার, যেহেতু সরকার একেবারেই নতুন, সরকার কিন্তু পুরো বিষয়টাকে ডিজিটাইজ করার জন্য উদ্যোগ নিচ্ছে। ট্যাঙ্ক লরিতে আমরা একটা ডিভাইস স্থাপন করব খুব নিকট ভবিষ্যতে, হয়তো আপনারা সেটা দেখতে পাবেন, যেটা আমাকে রিয়েল টাইম তথ্যটা দেবে। আর পাশাপাশি আপনারা জানেন যে ইতিমধ্যে ফুয়েল পাসটা নিয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে 7টা ফিলিং স্টেশনে ফুয়েল পাস আমরা পাইলট বেসিসে চালু করেছি। প্রায় 1,10,000-এর মতো ইতিমধ্যে রেজিস্ট্রেশন হয়েছে। আরও 7টা আগামী সপ্তাহের মধ্যে আমরা চালু করব, এবং ধীরে ধীরে আমরা ঢাকা এবং ঢাকা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে যারা আছে অন্তত মোটর বাইককে আমরা এর আওতায় নিয়ে আসব। এটা যদি সাকসেসফুলি করতে পারি তখন আমরা ভিন্ন ট্রান্সপোর্টের কথা একটা বিষয় পরিষ্কার করবেন একটু। ওই যে চট্টগ্রাম রিফাইনারির কথা বলছিলেন, সেখানে 4টা লেয়ারের মধ্যে 2টা চালু আছে, তার মানে 2টা লেয়ার বন্ধ আছে কিনা? না, 2টো লেয়ার হচ্ছে আমার মেনটেনেন্সের কাজ চলে। প্রতি বছর আমাদের 1 থেকে 2 মাস মেনটেনেন্সের কাজ হয়। তো আমরা যেহেতু এখন আমাদের ক্রুডটা পাচ্ছি না, আমরা এই সময়টাকে মেনটেনেন্সের জন্য বেছে নিয়েছি। কত লিটার মজুদ আছে আপনার অপরিশোধিততে? এটা প্রশ্নটা কে করেছেন? জি, আমাদের এই মুহূর্তে 30 থেকে 35,000 মেট্রিক টন যেটা আমাদের ডেড স্টক হিসাবে আছে, এটাকেই আমরা আসলে ব্যবহার করছি। এই 2টা লেয়ার চালু ব্যবহার করা চালু হবে এই বিষয়টা জানাবেন। জি, আমরা আশা করছি, আমি আপনাদেরকে একটু আগে বললাম যে 20-21 তারিখের দিকে আমাদের যে কার্গোটা স্টার্ট করবে, ওটা যখন আমাদের হোপফুলি মে মাসের 2 তারিখের মধ্যে এটা আসলে পরে আমরা সাথে সাথে পূর্ণোদ্যমে আবার ইয়ালকে আমরা ডেড স্টক যে বিপজ্জনক, এটা কি আপনারা জানেন? মানে জেনে করছেন ডেড স্টক যে ব্যবহার করছেন, এই রিফাইনারি তো বন্ধ হয়ে যেতে পারে, এমন একটা বিশেষজ্ঞরা বলছে। এটা এক্সপার্টদের সাথে কথা বলে ওটা চালু রাখা হয়েছে। আচ্ছা, এক মিনিট। জি জি, আমরা ধরে নিচ্ছি মজুদ ঠেকানোর জন্য। শুধুমাত্র আপনাদের মনে হয় যে মোটরসাইকেল যারা চালায় তারাই মজুদ করছে, নাকি অন্যান্য গাড়ি যারা চালাচ্ছে কারণ তাদের তো কনজিউম অনেক বেশি? এবং আরেকটা প্রশ্ন হলো যে এই যে আপনার যারা প্রাইভেট কার বা অন্যান্য গাড়ি যারা চালায় তাদের অনেকেরই সিএনজিতে কনভার্সেশন করা আছে, তারা এই সময়ে এই সংকট মুহূর্তে তারা এক্সট্রা একটা চাপ তৈরি করছে জ্বালানির জন্য, এ ব্যাপারে কোনো পদক্ষেপ? মানে আপনি বলছেন যে যারা সিএনজি আছে যাদের তারা যাতে জন্য লাগে দাঁড়াচ্ছে একটা চাপ তৈরি করছে। আচ্ছা, এই সমস্যাটা তো আমি বলছি যে এটা একটা মনোজাগতিক সমস্যা। আসলে প্রায় প্রত্যেকের বাসায় কিন্তু ট্যাঙ্কি প্রায় ফুল করা আছে। তো সবাই এক ধরনের ইনসিকিউরিটি ফিলিংস থেকে এটা হয়তো করতে পারে। তো এটা আমার কাছে মনে হয় না যে আমরা আসলে আইন করে বা ইয়ে করে এটা, যেহেতু আমরা কোনো আলাদাভাবে কোনো রেশনিংয়ের কথা বলিনি, হ্যাঁ, ফলে এটা তো আমি আসলে ইম্পোজ করতে পারছি না ওইভাবে।